সৌজন্যে আজিজিয়া বুক ডিপো, পাওয়ার্ড বাই ড্রিম হলিডে পার্ক। প্রিয় দর্শক, গণসচেতনতামূলক অনুষ্ঠান ছাড়পত্রে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের এই ছাড়পত্র অনুষ্ঠানটি আজিজিয়া বুক ডিপোর সৌজন্যে এবং ড্রিম হলিডে পার্ক পাওয়ার্ড বাই, আমরা এই আয়োজনটিতে আজকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের দেশের প্রখ্যাত একজন লেখক, কবি, অপরাজেয় বাংলাদেশের সম্মানিত নির্বাহী পরিচালক, আমাদের সকলের প্রিয় ডক্টর ওয়াহিদা বানুকে। শুধু দর্শক, আপনারা জানেন যে আমাদের এই আয়োজনে আমরা সবসময় আমাদের প্রকৃতি, আমাদের সমাজ, আমাদের জীবনের যে সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো নিয়ে আমরা সবসময় ভাবি এবং সেসব সমস্যার নিরসন কামনা করি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমাদের বিষয় হচ্ছে পলিথিনের অপব্যবহার এবং আমাদের প্রাকৃতিক বিপর্যয়। আমরা ডক্টর ওয়াহিদা বানুর সঙ্গে কথা বলছি। ডক্টর ওয়াহিদা বানু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ভালো আছেন। আপনি লক্ষ্য করেছেন যে সারা দেশে পলিথিনের যে অপব্যবহার এবং তার ফলে আমাদের নদীগুলো ভরাট হয়ে যাচ্ছে, আমাদের যে সমস্ত ছোটো ছোটো খাল, বিল, পুকুর, ডোবা আছে সেগুলো একেবারে পানি শূন্য হতে শুরু করেছে। এবং এই পলিথিন তো কখনো বিনষ্ট হয় না। সবচেয়ে বড় সমস্যা, পলিথিন পোড়ালেও তার কার্যকারিতা অনেক অংশে থেকে যায়। তো পলিথিন বন্ধ করার জন্য গভর্নমেন্ট একটা উদ্যোগ নিয়েছে, কিন্তু সেটা এখনো সফল হয়নি। এর আগে একটা সরকার পলিথিন বন্ধ করেছিল, কিন্তু সেটাও তারা রক্ষা করতে পারেনি। তো পলিথিনের বিকল্প ব্যবহার করার অনেক সুযোগ থাকা সত্ত্বেও আমরা কেন পলিথিন বারবার ফিরে আসছে এবং আমরা এই বিপর্যয়ের মুখোমুখি হচ্ছি, যদি আপনি বলেন। ধন্যবাদ আপনাকে। আমি মনে করি যে বর্তমান সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের হাতে, যে আমরা ক্লাইমেট অ্যাকশনস, ক্লাইমেট চেঞ্জ নিয়ে সারা পৃথিবী কিন্তু খুব সরব। কারণ আমরা দেখতে পাচ্ছি যে কার্বন নিঃসরণ হচ্ছে, এয়ার পলিউশন হচ্ছে, ওয়াটার পলিউশন হচ্ছে, এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, এবং যে কাজগুলো হচ্ছে সবগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উন্নত বিশ্বগুলোর যে দেশে দেশে কাজগুলো বেশি হচ্ছে, কিন্তু তার ফলটা বা প্রভাবটা তৃতীয় বিশ্বের গরিব দেশগুলোর উপরে ট্রিকল ডাউন হয়ে চলে আসছে। তো আমরা আসলে এটা কতদিন সহ্য করব, যে আমরা আপনারা ভোগ করবেন আর আপনার শাস্তি আমরা ভোগ করব? সে জায়গায় আসলে আমাদের কথা বলার সময় আসছে, অ্যাকশন নেওয়ার সময় আসছে, কাজ করার সময় আসছে। তো সেদিক থেকে যদি আমি বলি, আপনি তো পলিথিনের কথা বলছেন, যে বিশেষ করে পৃথিবীর বোধহয় 20টা দেশের একটা জরিপ করা হলো। 20টা দেশের পলিথিন ব্যবহারের 10 নম্বর জায়গায় মানে বাংলাদেশের অবস্থান। এখন 10 নম্বর জায়গায় যদি হয়, তাহলে আমরা মিডল একটা সময়ের ভিতরে, একটা পজিশনের ভিতরে আছি। এটা একটা। আবার একটু যদি আমরা দৃষ্টি ফেরাই, যেহেতু আমাদের একটা নদীমাতৃক দেশ, নদীর শত শত নদীর নেটওয়ার্কের মায়াজালের ভিতরে আমাদের জীবন, আমাদের যাপন, আমাদের যারা অর্থনৈতিক ব্যবস্থা, পূর্বসূরি, যারা জেলে, যারা মাছ ধরতো, মানে সব কিছু মিলেই কিন্তু নদীমাতৃকতার একটা প্রভাব আমাদের জীবন এবং বৈচিত্র্যকে বাঁচিয়ে রাখে, এখানে প্রাণীকে বাঁচিয়ে রাখে, উদ্ভিদকে বাঁচিয়ে রাখে। তো এই যে পানি, নদী, খাল, বিল, নদী, নালা সব কিছুর ভিতরে শুধু কিন্তু পানিই নাই, এখানে উদ্ভিদ আছে, এখানে প্রাণী বৈচিত্র্য আছে। তো সব কিছুর ভিতরে যদি আমরা দেখি যে পলিথিন বা প্লাস্টিকের যে বিষয়টা, সেটা আমাদেরকে কতটুকু ডিস্টার্ব করছে, এটা এভাবে বলা যায়। আপনাকে যদি আমি একটা গঙ্গার উদাহরণ দেই, গঙ্গা আপনি জানেন যে এটা হলো, ওকে বলা হচ্ছে যে পৃথিবীর হাইয়েস্ট মানে পলিউটেড রিভার, যেটা প্লাস্টিকের জন্য হচ্ছে হাইয়েস্ট পলিউটেড রিভার গঙ্গা। এবং যেটার কারণে গঙ্গা অববাহিকা থেকে আপনার মেঘনা চলে আসছে, ব্রহ্মপুত্র চলে আসছে, এবং সব নদীগুলোর সাথে কিন্তু, নদীতে তো আর বাউন্ডারি দেওয়া নেই, তো সব নদীর সাথে সব নদীর যোগ আছে। এবং সে কারণেই ওই নদীগুলোর সাথে কিন্তু বাংলাদেশের নদীগুলো যখন যোগ হয়ে যাচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নদীগুলোতে 89% প্লাস্টিক পলিউশনের জন্য এরাও ভিক্টিমাইজড হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু একটা বড় ধরনের ধাক্কা আমাদের জন্য, যেহেতু আমরা তো নদীকে ভাগ করে দিতে পারবো না। সো এটা আমাদের সচল হতে হবে, মানে সচেতন হতে হবে, এবং অ্যাক্টিভ, সক্রিয়ভাবে আমরা কি কাজ করতে পারি, এটা একটা। আর একটা হলো পলিথিন, হোয়াই পলিথিন বা প্লাস্টিক কেন আমরা নিয়ে এত কথা বলছি। 2000 সালে তো এটা বন্ধ করে দেওয়া হলো,
ইংরেজিতে একটা কথা আছে, টেক এনি ডিসিশনস ইফ ইট ইজ এ গুড ডিসিশন। মানে এমন কোনো ডিসিশন নাও না যে ডিসিশনটা তুমি বাস্তবায়ন করতে পারবে না। সো একটা ডিসিশন নেওয়া হলো, কিছুদিন সরব হলাম আমরা, তারপর আমরা সব ভুলে গেলাম। 2002 সালে এটা ব্যান করা ছিল। আবার 2020 সালে কিন্তু একটা হাইকোর্টের ডাইরেক্টিভস আছে। হাইকোর্টের ডাইরেক্টিভস থাকার পরেও 2020, এখন 2024 সালে আমরা কথা বলছি, আমরা কিন্তু সারা বাংলাদেশে মানুষের ভিতরে, মানে ম্যাস পিপলের ভিতরে কোনো কমিউনিকেশনের জায়গাটাকে তৈরি করতে পারিনি, জাগরণটাকে আনতে পারিনি। কেন? এখন আপনি যদি দেখেন আমাদের উপদেষ্টা যে আছেন ক্লাইমেট চেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনে, উনি 2-4টা কথা বলছেন, তখন হয়তো কোথাও একটু মানববন্ধন হচ্ছে, এরকম কিছু হচ্ছে। তাছাড়া ম্যাসিভ স্কেলে কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখন পলিথিনের কাজগুলো কি করে, আপনি যেটা বলছিলেন, যে আবার যদি গঙ্গার উদাহরণ দেই, ওখানে বলা হচ্ছে যে যখন ওরা পরিষ্কার করা শুরু করছে, কেন তাদের 800 ঘাট আছে, যে আপনি তো জানেন যে তারা একটা রিচুয়াল পার্ট, রিভার ইজ দ্য রিচুয়াল পার্ট, তারা গোসল করা মানে পবিত্র হয়ে আসে। তো 800 ঘাট এখন প্রায় বন্ধের জায়গায় আছে। তো আমাদের প্রত্যেকটা নদীতে 100টা মতো ঘাট আছে। ঘাটে ওখানে আমাদের মায়েরা, বোনেরা বা জেলে কমিউনিটির যারা আছে, যারাই আছে, তারা ওখানে হাঁড়ি পাতিল ধোয়, ওখানে গোসল করে, ওখানে সবজি ধোয়, ওখানে রান্নাবাড়া করে, সবই করে। তার এটা জীবনের পার্ট। এবং আপনি জানেন যে সারা পৃথিবীতে 3 ভাগ জল, 3 ভাগ স্থল, জল 1 ভাগ স্থল। এবং এই পৃথিবীর যত পানি আছে তার 1% হলো মিঠা পানি, বাকিটা হলো লবণাক্ত পানি। তো এই 1% পানিটার জন্য কিন্তু আমাদের জীবন এবং যাপনের উপর একটা বড় প্রভাব পড়ে। এখন পলিথিন কি করছে দেখেন কত মারাত্মক, যে ইন্ডিয়ার গঙ্গার যে স্টাডি, সেখানে বলা হয়েছে ওরা পলিথিন কালেক্ট করতে যেয়ে দেখে প্রায় 250 টাইপসের পলিথিনের মতো অনেক পার্টিকেলস তারা পেল, স্পঞ্জের স্যান্ডেল থেকে শুরু করে এই মানে যেটা সহজে ক্ষয় হয় এবং এটা মেশে না মাটির সঙ্গে। আবার কফি কাপ, মানে ছোট ছোট কাপ আমরা যেটা ইউজ করি, ইনক্লুডিং কম্পিউটারের পার্টস, এগুলো তারা পেল। তো এখন আমার কথা হচ্ছে যে যে পলিথিনগুলো আসে, যেহেতু পানি, নদী একটা অববাহিকা, এটা হলো প্রবাহমান, যখন যে খানা খন্দকগুলো আছে, গর্তগুলো আছে, ক্যানেলসগুলো আছে, সুয়েরেজ লাইন আছে, নদীর ভিতরে তো সবসময় তো সমতল নয়, কিছু জায়গায় উঁচু নিচু আছে, কিছু জায়গায় রকস আছে, রকের ভিতরে আবার পানি টানে। তো রকগুলো যখন পানি টানবে তখন কিন্তু আস্তে করে পলিথিনটা ওখানে যে আটকে যাচ্ছে, আটকে যে ওখানে ওটা বসে থাকছে দীর্ঘদিন। বাট সমস্যা যেটা হচ্ছে যে এই পলিথিনগুলো বা এই প্লাস্টিকগুলো কি হয়, এগুলো ভেঙে ভেঙে এটার একটা মানে ডিগ্রেডেড যখন হয়ে যায়, এটা মাইক্রো প্লাস্টিক্সে পরিণত হয়, খুব ছোট ছোট। এবং সেটা আপনার এয়ার পলিউশন বলেন, হিউম্যান বডিতে বলেন, ভেজিটেবলসে বলেন, আমার যত সব জায়গায় একটা বিরূপ প্রতিক্রিয়া আছে, এবং এয়ার পলিউশনে কিন্তু এটা কন্ট্রিবিউট করে। তো এখন এই পলিথিনগুলোকে আমরা কিভাবে আটকাবো, কিভাবে আটকাবো? যে কক্সবাজার যদি আমরা বলি সমুদ্র সৈকত, আমাদের ওখানে কমিউনিটি পুলিশিং আছে, সমুদ্রের পুলিশ আছে, কিন্তু এত ভিজিটর ওখানে, সবাই চলে যাওয়ার পর দেখা যায় শুধু পলিথিন আর পলিথিন আর পলিথিন। সো মানুষকে সচেতন করা, যে সবচেয়ে ড্যামেজ করে যেটা, যে পলিথিন আইটেমগুলো ওয়ান টাইম আমরা ইউজ করি। যেমন আপনি দেখেন কোভিডের সময় আমরা কি হ্যান্ড গ্লাভস ছিল, মাস্ক ছিল, প্রোটেক্টিভ মেজার্স যেগুলো ছিল, আমরা ইউজ করেছি, ফেলে দিয়েছি, ইউজ করে। এটা হলো ডেঞ্জারাস। এবং ঢাকায় বলা হয় যে প্রায় 650 টন প্রতিদিন প্লাস্টিক ব্যবহার হয়। আপনার যে ক্লিনিকগুলো আছে সেখান থেকে অনেক বর্জ্য আসে, সেগুলো তো আরো ভয়ঙ্কর। মানে এটা যে 650 টন প্রতিদিন কনজিউম করা হয়, তার মাত্র 31%কে রিসাইকেল করে। তো এটাকে রিডিউস করা, এটাকে রিসাইকেল করা, এটাকে রেস্কিউ করা, এটাকে রিইউজ করার এই জায়গাগুলোতে আসলে অনেক কাজ করার আমাদের আছে। তো আমি মনে করি যে আসলে পলিথিন কেন আমাদের ক্ষতি করছে, এটা মানুষের ভিতরে এই সচেতনতাটা জরুরি আছে। তারপর তারা যেন ব্যবহার না করে। আপনি যখন দেখবেন আমেরিকায় যান, ইউরোপে যান, ওদের 3টা বাকেট আছে। হ্যাঁ, আপনি একটাতে পলিথিন রাখবেন, একটাতে কাগজ রাখবেন, একটাতে গ্লাস রাখবেন। ইউ আর বাউন্ড, আপনি বাউন্ড, আপনি ওখানে ফেলতে বাধ্য। সো আপনি একজন বাংলাদেশি হয়ে যখন আমেরিকায় যাচ্ছেন, ইউ আর প্র্যাকটিসিং দ্য সেম থিং। আমরা যে পানিটা খাই, কিনে যে পানিটা খাই, তার যে বোতলগুলো, এগুলোও কিন্তু আমরা রাস্তায় ফেলে দিচ্ছি, আমরা ফেলে দিচ্ছি, কিংবা নদীতে ফেলে দিচ্ছি। হ্যাঁ, আবার আপনি যদি বেশি দিন ব্যবহার করেন, দেখবেন ওই বোতলটা কিন্তু ধীরে ধীরে লালচে হয়ে যায়,
ওটা নর্মাল অনেক স্টেটে সময় থাকে শ্যাওলাও ঢোকে ওর হ্যাঁ ভেতরে। সব কিছু হয়ে যায়। তো সেদিক থেকে আমি বলবো যে আমাদের বিহেভিয়ারাল প্যাটার্ন চেঞ্জ না হলে এবং আমরা যতক্ষণ বুঝবো না যে এই পলিথিন বা প্লাস্টিকটা আমাদের জীবনে কতটা ক্ষতি করছে, যে আমার একটা ছোট কবিতা আছে কিন্তু আমি বইটা আনি নাই, যে বুড়িগঙ্গার কথাই বলি। আমি লাস্ট 2 বছর আগে স্টিমারে বরিশালে যাচ্ছিলাম, তো উইন্ডো খুলে যখন দেখলাম যে এত ঘোলা কালো এবং ডার্টি পানি এবং গন্ধ, শাট করে বন্ধ করে দিলাম। স্টিল আই ক্যানট মানে ফরগেট ইট, আমি এটা ভুলতে পারি না। সো আমি ওটা লিখেছিলাম যে বুড়িগঙ্গার বুড়ির সাথে আজ আমার আড়ি, বুড়িগঙ্গার স্বচ্ছ পানি কে করলো ভারী। হ্যাঁ আরও আছে বড়, বাট আমি বলছি যে এই যে নদীগুলো তো আমাদের প্রাণশক্তি। এখান থেকে পলিমাটি জমাবে, এখান থেকে উর্বরতা আসবে। আজকে আমার প্রত্যেকটা রবি শস্য পৃথিবীর অন্য দেশ থেকে নিতে হয়, তো আমার মাটিকে আমি যত উর্বর করার জন্য সহযোগিতা করব, তত আমার নদীগুলোকেও আমি ইউজ করতে পারবো এবং আমাদের দেশে স্বাবলম্বী হবে। আমরা একটু বিরতিতে যাব, আমরা বিরতি থেকে ফিরে এসে আপনার কাছে জানতে চাইবো যে আমাদের এই সংক্রান্ত যে মন্ত্রণালয় আছে, জি পরিবেশ মন্ত্রণালয়, তারা কি করছে এবং বাজেট থাকা সত্ত্বেও তারা কি এই বুড়িগঙ্গা নদী, এই যে আমাদের ঢাকার আশেপাশে যে নদীগুলো আছে সেগুলো থেকে পলিথিন বের করতে পারছে কিনা, এবং পলিথিনগুলো এগুলোকে বের করে এগুলোকে ডিস্ট্রয় করা, এগুলো খুব জরুরি কাজ, এবং সেগুলো কতটা করছে সেগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ছাড়পত্র অনুষ্ঠান। আমাদের এই ছাড়পত্র অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আজিজিয়া বুক ডিপোর সৌজন্যে এবং পাওয়ার্ড বাই ড্রিম হলিডে পার্ক। আমাদের বিরতি থেকে ফিরে আসার পরে আবার আমরা কথা শুনবো ডক্টর ওয়াহেদা বানু। শুধু দর্শক, আপনারা দেখছেন ছাড়পত্র অনুষ্ঠান। আমরা ফিরছি বিরতির পর, আবারও যাচ্ছি ডক্টর ওয়াহিদা বানুর কাছে। ডক্টর ওয়াহিদা বানু, আমি যে কথাটি বলছিলাম যে পরিবেশ মন্ত্রণালয় কি করছে, আমরা জানি যে গণ অভ্যুত্থান হলো, তারপরে এই মন্ত্রণালয় আমাদের সৈয়দ রেজওয়ানা আপার দায়িত্বে এটা এসছে। তিনি বলছিলেন যে তিনি কাজ করবেন এই বিষয়ে, কিন্তু সময় এখনো তাদের হাতে বেশি নেই। যতটুকু পেয়েছেন, তারা কি কোনো কাজ করছেন, করার চেষ্টা করছেন? আমি খুব বেশি বোধহয় বলতে পারবো না, কেননা এই সময়টা তো পরিবর্তনের সময়, সংস্কারের সময়, রিফরমেশন অফ দ্য কান্ট্রি, অল দ্য সিস্টেমস নিয়ে ওনারা ভাবছেন। তো যেহেতু ক্লাইমেট অ্যাকশনস অ্যান্ড চেঞ্জ অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা এজেন্ডা, আর রেজওয়ানা আপা অনেক দিন ধরে আসলে পরিবেশ নিয়ে উনি কাজ করছেন, সে কারণেই কিন্তু উনি কিছু কথা বলতে পারছেন। উনি আইন নিয়ে কথা বলতে পারছেন, এটা নিয়ে মানুষকে সচেতন হওয়ার জন্য কথা বলতে পারছেন। আপনি ঢাকা শহরে মুভ করলে হয়তো কয়েকটা জায়গায় বায়ু দূষণ বন্ধে আপনারা হর্ন বানবেন না, এটা কাজ এগিয়ে আসুন, অথবা মাঝে মধ্যে একটু হিউম্যান চেইন হচ্ছে দেখা যায়, বাট খুব ম্যাসিভ আকারে কোনো কাজ হচ্ছে বলে আমার জানা নাই। এক্স্যাক্ট এই সময়ে মন্ত্রণালয়ের বাজেটটা নিয়েও আমি জানি না, বাট নিশ্চয়ই আমাদের বাজেট এখানে বরাদ্দ আছে। আমার কথা হচ্ছে যে আমরা পলিথিন যদি নিষিদ্ধ করি, সমস্যাটা কি? আমি বলবো যে নিষিদ্ধ করা ইজ নট এ প্রবলেম, কেননা হাইকোর্টের যে ডাইরেক্টিভস আছে, দ্যাট ইজ সেইং যে আপনি হোটেল মোটেল এগুলোতে এটা ব্যবহার করতে পারবেন না। ওয়ান টাইম ইউজড ইয়েগুলোতে, কোস্টাল এরিয়াতে আপনি ব্যবহার করতে পারবেন না। সো আপনি যদি এই 3টা জায়গা আপনি ধরেন, যে হোটেল মোটেলগুলোতে আপনি কোনো প্লাস্টিক ব্যবহার করবেন না, এবং আপনি মেরিন এরিয়াসগুলোতে, কোস্টাল এরিয়াসগুলোতে আপনি যদি প্লাস্টিক ব্যবহার না করেন, তাহলে কিন্তু আমাদের 50% ইউজ কিন্তু কমে গেল। তো সে জায়গায় কি করতে হবে? আমি যেটা মনে করি যে এই সময় বাংলাদেশের জন্য সবচেয়ে বড় হাতিয়ার এবং শক্তি আমাদের তরুণ সমাজ। এখন আমাদের তরুণ সমাজের সবচেয়ে বড় একটা অংশকে যদি আমরা এই কাজে ইনভলভ করি, যে লেটস বি টুগেদার, লেটস ওয়ার্ক টুগেদার, লেটস ক্লিন আওয়ার রিভার্স অ্যান্ড দ্য ক্যানেলস অ্যান্ড দ্য সুয়েজ লাইন্স। এবং আমরা এটা তো একটা পার্ট টাইম জব হিসেবে এটাকে আমরা আমরা উই স্টার্ট লাইক এ মুভমেন্ট, এটা আমরা করি। ছাত্ররা অবসর সময় এই কাজ করে তাদেরকে আমরা কাজ দিলাম, কি করবে তারা? আসলে ইটস লাইক এ ফিশিং, প্লাস্টিক ফিশিং। হ্যাঁ, তারা আস্তে আস্তে এক একজনের এক একটা এরিয়া থাকবে, তারা সেই এরিয়াটাকে পরিষ্কার করবে, প্লাস্টিকের আইটেমগুলোকে তুলবে, তোলার পরে এটা সেগ্রিগেটেড হবে যে কোনটা নন রিসাইকেবল, কোনটা রিসাইকেবল আইটেম। তো যদি রিসাইকেবল যেটা থাকে সেটাকে আলাদা করবে, নন রিসাইকেবল হলে সেটা আলাদা করবে। আবার যারা ম্যানুফ্যাকচারার, যারা রিসাইকেল করে, তাদের সাথে আমাদের কথা বলতে হবে, কেননা আমি যদি পার্টিকেলসগুলোকে আলাদা করতে পারি,
হ্যাঁ, সেটাকে যদি আমি রিইউজ না করতে পারি তাহলে আমি বেনিফিটেড হলাম না। সেটাকে রিইউজ করে আমি যদি এই প্লাস্টিকের যেটাই বানাই, বাটি বানাই, ঘটি বানাই, অথবা চেয়ার টেবিল বানাই, যাই বানাই না কেন, সেটা আমার সেলেবল হবে, মার্কেট পাবে, সেটার একটা পয়সা আমি ইনকাম করতে পারবো, যেটা জিডিপিতে আসবে। এবং উইথ দিস মানি আমরা যে ছেলেমেয়েরা আমাদের কাজ করবে, কর্মসংস্থানের সুযোগ হবে, তাদেরকে ওই বেতনটা আমরা দিলাম। তারা তাদের ছেলেমেয়েদের লেখাপড়া করাতে পারবে, তাদের এগুলো একটা ইনকাম হবে, তারা নিউট্রিশিয়াস ফুড খাবে এবং তারা একটা হেলদি লাইফ লিড করতে পারবে। আচ্ছা, আমরা যদি পলিথিনের বিকল্প আমাদের পাটের ব্যাগ ব্যবহার করি, জি, তাহলে তো আমরা অনেকটা পরিবেশ বান্ধব হয়ে উঠতে পারি। আমাদের তো এটা পাট শিল্পটা নষ্টই করে মানে ফেলা হচ্ছে। আমি বলবো যে স্টালিন ভাই, আমাদের ছোটবেলা প্রায় কাছাকাছি, তো আমরা তো পাটকে সোনালি আশিই জানতাম, হ্যাঁ, কিন্তু আমরা আদমজি বন্ধ করে দিলাম, আস্তে আস্তে সব বন্ধ হয়ে গেল। কিন্তু আমাদের পার্শ্ববর্তীদের ভারতে কিন্তু পাটের কলগুলো সচল আছে। খুলনা, যশোর এলাকায় থাকেন, ম্যাক্সিমাম পাটের ব্যবসা কিন্তু বন্ধ হয়ে আছে। কিন্তু পাটকে যদি আমরা আসলে লাইফের পার্ট করে ফেলতে পারি এবং সব ব্যাগস, আমাদের সব নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বানাতে পারি। আগে আমরা আমাদের ছোটবেলায় কি দেখেছি যে পাটের ব্যাগটা নিয়ে বাজার হতো, আবার ওটা নিয়ে রোদে দিতে শুকাতো, এটা কোনো ম্যাটার নয়, বাট কোনো বিষয় না। যেটা করতে হবে, আমরা যেটা করি, এটা বন্ধ করে দিলাম, এটা ওপেন করে দাও। দেয়ার শুড বি এ ব্রিজিং টাইম। আমাদের একটা ব্রিজিং টাইম দিতে হবে। যারা যে মানুষগুলো প্লাস্টিক ইস্যুতে কাজ করছিল, ওই ম্যানুফ্যাকচারার কোম্পানিতে কাজ করছিল, ও ইন্ডাস্ট্রিতে চালাচ্ছিল, তাকে তো অল্টারনেটিভস একটা লাইভলিহুড দিতে হবে। তখন সে যদি পাট নিয়ে কাজ করে অথবা ফেব্রিক্স নিয়ে কাজ করে, তাকে করতে দেন। তখন সে মার্কেটেবল একটা প্রোডাক্ট যখন বাজারে দিয়ে সে বলবে যে দিস ইজ দ্য ওয়ে আই হ্যাভ রিহ্যাবিলিটেড মাই লাইফ। আরেকটা বিষয় যেটা আমার মনে হয় যে আমাদের তো অনেক ভাসমান মানুষ আছে যারা ঢাকায় থাকে, এদের কর্মসংস্থান কিছু নেই। এরা যে পলিথিন, এই যে ব্যাগ, এগুলো যদি আমাদের পরিবেশ মন্ত্রণালয় এদেরকে কাজে লাগায়, যে এটা তোমার জব, তুমি প্রতিদিন যেগুলো হবে বস্তায় বস্তায় এনে তুমি এখানে ডাম্প করবা, এবং তুমি কয় বস্তা ডাম্প করলে এর জন্য তুমি এই পয়সাটা পাবা, তারা কাজে লেগে যাবে। এবং তারা এই যে মাদক নেয়, নানা রকম, ওটা তো একটা বড় ইস্যু। আপনাকে আমি বলতে চাচ্ছিলাম যে ওয়াই don't you have another program with how the street boys and the girls use the plastic bags to take dandi? তারা কি স্নিফিং গ্লু করছে, তারা কিন্তু নেশা করছে ওই প্লাস্টিক ব্যাগ দিয়ে। তো সেটা করতে হবে। বাট ইউ আর রাইট যে আমাদের যে পরিমাণ পথবাসী আছে, নারী, পুরুষ, ছেলে, মেয়ে, এদেরকে কাজে লাগানো আমাদের, আমি যেটাকে বলি কমিউনিটি বেসড ম্যানেজমেন্ট। কমিউনিটিতে একটা ম্যানেজমেন্ট তৈরি করতে হবে যেটা লোকাল গভর্নমেন্টের সাথে লিঙ্ক করতে সবচেয়ে ভালো। আমাদের কনস্টিটিউশন বলেছিল যে অ্যাজ লং অ্যাজ লোকাল গভর্নমেন্ট ইজ নট স্ট্রং, আপনার ডেমোক্রেসি কোনো দিনও স্ট্রং হবে না। সো এখন আমি সে কথা বলছি না, কারণ কনস্টিটিউশন আমাদের রিফরমেশনের জায়গায় আছে। বাট স্টিল আই বিলিভ দ্যাট লোকাল গভর্নমেন্ট যদি আপনার স্ট্রং না হয়, লোকাল ম্যানেজমেন্ট, কমিউনিটি লেভেল ম্যানেজমেন্ট, পিপলস এনগেজমেন্ট যদি না হয়, তাহলে এলাকার সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারবো না। তো সে জায়গায় কয়েকটা কাজ করতে হবে। একটা হলো যে কমিউনিকেশনসটা বাড়াতে হবে, যে কিভাবে আমাদের বিহেভিয়ারাল প্যাটার্নটা আমরা চেঞ্জ করব। আপনি বলছেন পথবাসীদের কাছে শুধু পলিথিন, আমাদের প্রত্যেকটা বাড়ির, প্রত্যেকটা রান্নাঘরের কোনায় কোনায় দেখবেন এক বস্তা করে পলিথিন আছে। এমন কোনো বাড়ি নেই যে পলিথিন পাবেন না। রাস্তা, পথে ঘাটে, আমাদের গাড়িতে, আমাদের বাড়িতে, আমাদের ব্যাগে পলিথিন ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ ইজ নাও। না, এই পলিথিনের বিকল্প আমরা পাটের পাতলা ব্যাগ তৈরি করতে পারি। এটা করছে, অনেকেই করছে। এখন আমরা জানি যে এই যে বিভিন্ন যে বড় বড় শপিং মলগুলোতে কিন্তু পাটের ব্যাগ দিচ্ছে, এবং সেখানে পয়সাও নিচ্ছে পাটের ব্যাগের জন্য। এখানে দুটো জিনিস আলাদা টাকা নিচ্ছে। স্টালিন ভাই, একটা বিষয় হলো কি, হোয়াট এভার দ্য ওয়ে উই ওয়ার্ক, আমরা কি চাই, যখন আপনি দোকানে একটা কিছু কেনেন, একটা ব্যাগ দিয়ে দিল, পলিথিন ব্যাগে কিন্তু আপনার 10 টাকা নিচ্ছে না। যখন আপনি একটা ফেব্রিক নিচ্ছেন অথবা চটের ব্যাগ নিচ্ছেন, আপনি অন্য দেশেও গেলে আপনি একটা শপিং করলেন, তখন আপনাকে 10 টাকা দিতে হচ্ছে এক্সট্রা। কেন? ফর দ্য ব্যাগস। এখন আমাদের এখানে ওই কালচারটা আমাদের তৈরি হয়নি। আমরা হাতে ঘাড়ে নিয়ে আমরা বাড়িতে আসব, কিন্তু 10 বা 20 টাকা দিয়ে একটা ব্যাগ কিনে নেব, এই কালচার আমাদের এখনো তৈরি হয়নি। যদি আমরা এইরকম করতে পারি, পলিথিনের বিকল্প যদি আমরা করে ফেলতে পারি, খুব পাতলা চটের ব্যাগ যেটা টাকা নিবে না, সেটাই তৈরি করতে হবে।
হবে। সেটা আর তৈরি কম করা কোনো দামে, বিষয় না। মনে করেন 10 থেকে 5 টাকার ভিতরে আনতে 2 হবে, টাকায় চলে আসবে দাম। অথবা একেবারে কম টাকায় আনতে হবে। হ্যাঁ, 2 কেননা টাকা, 1 এখন টাকার মধ্যে দিতে আমরা পারবে। যাই কিনি তাতে তো আপনি জানেন ভ্যাট ট্যাক্স একটা আছে, তাতে আমাদের মন খারাপ হয়ে যায়। আবার জন্য আমি যদি ব্যাগের জন্য 5 টাকা দিই, মনটা আরো খারাপ হবে। না, নিশ্চয় মানুষের সো তো আমাদের মানুষকে প্রণোদনা দিতে হবে যে তোমরা এটা করবা, এবং যারা এই ব্যবসাটা শুরু করবে তাদেরকে সাবসিডাইজ করতে হবে, তাদেরকে সাপোর্ট করতে হবে ম্যাটেরিয়ালস দিয়ে, মেশিন দিয়ে, এবং প্রচুর মানুষ কিন্তু এখানে জব এমপ্লয়মেন্টের সুযোগ পাবে। এটা একদম অসাধারণ একটা কথা বলেছেন, এবং আমি মনে করি সরকারের পরিবেশ মন্ত্রণালয় সেটা করতে পারে, এবং সেটা সংস্কার নীতিমালা যেটা সরকার করতে চায় সব ক্ষেত্রে যেহেতু সংস্কার হবে, এবং এটা খুব জরুরি যে নদীগুলো ড্রেজিং করা, জি। এবং ড্রেজিং করে এই সমস্ত পলিথিনকে সেখান থেকে অপসারণ করা, সেটা খুব জরুরি। আমাদের ঢাকা শহরকে পলিথিন মুক্ত করা, এবং এই বর্জ্যগুলো কোথায় ডাম্পিং হবে, বর্জ্যগুলো কিভাবে নষ্ট করা হবে সেগুলোর দিকে খেয়াল রাখা। এবং এটা একটা বড় ইস্যু, কেননা আমাদের অনেক বিশাল বিশাল খালি মাঠ অথবা খেলার মাঠগুলোকে কিন্তু এই যে বর্জ্য ডাম্পিং সেন্টার করে রেখেছে, না, সেটা করা যাবে না। সেগুলোতে কোনো অ্যাটেনশনও নাই, এবং এগুলোকে কবে নাগাদ তারা খালি করবে অথবা রিসাইকেলের জন্য কাজ করবে সে জায়গাতে কোনো অ্যাটেনশন কোনো দেওয়া পরিকল্পনা হচ্ছে নেই। না। এবং তো আমি যেটা মনে করি যে বিষয় হলো যে আমাদের বাজেট আছে, উই হ্যাভ এ গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটা রিফরমেশনের কথা বলছে, তাদেরকে আসলে এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এখানে অ্যাটেনশন দিতে হবে। অ্যাটেনশন কি, যে ইমিডিয়েট যে প্ল্যান করা, ইমিডিয়েট অ্যাকশনস নেওয়া, এবং সেখানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপসে আসতে হবে, কর্পোরেট সেক্টরগুলোকে ইনভলভ করতে হবে, ব্যাংক বিমা কর্পোরেশনগুলোকে ইনভলভ করতে হবে, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মালিক যারা তাদেরকে ইনভলভ করতে হবে, যে তোমার এলাকার এই নদী এটা শাসন তুমি করো, এটা ক্লিন তুমি করো। সো একটু ডিসেন্ট্রালাইজেশনের অ্যাপ্রোচে যদি আমরা যাই, মানে হ্যাঁ, তাহলে আমার মনে হয় আমরা একটা বড় আকারে এই কাজটা করতে পারবো। আর আমি যেটা মনে করি বেসরকারি সংগঠনগুলো মানে একদম তৃণমূল পর্যায়ে, হার্ড টু রিচ এলাকায় মানে আপনি আসলে NGO-র কথা বলছেন? পৌঁছাতে পারে। জি, তো তাদের একটা বড় শক্তি আছে, তাদেরকেও সাথে নিয়ে কাজটা সরকার খুব অনায়াসেই করতে পারবে, এবং কর্পোরেট সেক্টরগুলো মানে বিলিয়নস অফ ডলার প্রফিট করে তো তারা নিয়ে চলে যাচ্ছে, তাদের কাছে কিছু আপনারা CHR আসেন, করতে হবে তাদেরকে, হ্যাঁ, এটাও একটা বড় কাজ। CHR এর পার্ট হিসাবে তারা যদি ওই অ্যামাউন্টটা আমাদেরকে দিয়ে সহযোগিতা করে, আর আমরা বিদেশ থেকে মেশিন আনবো না, টেকনোলজি আমাদের আনার দরকার নেই, লোকালি মেড ইন্ডিজেনাস যদি টেকনোলজি আমরা ব্যবহার করি, কারণ পানি ছাড়তে বা পলিথিন তোলার জন্য আমার সুইজারল্যান্ড থেকে অথবা জাপান থেকে আমার এবং টেকনোলজি আরো তার দরকার নেই। সঙ্গে মন্ত্রণালয় থেকে আরো 20 জন লোক ট্রেনিং এর জন্য যাওয়ার দরকার দ্যাটস নেই। রাইট। সো লোকাল টেকনোলজিকে আমি যদি প্রমোট করি, তাহলে হবে কি লোকাল মানুষ একটা ওনারশিপ ফিল করবে, এক। 2 নম্বর, তারা মনে করে ও দিস ইজ মাই রেসপন্সিবিলিটি দ্যাট হাজ গিভেন বাই দ্য গভর্নমেন্ট, তখন ওনারা আরো কিন্তু সম্মানিত বোধ করবে। আর পাশাপাশি যদি একটা রেমুনারেশন তাদেরকে দেওয়া হয়, তাহলে বুঝবে এটা আমার লাইভলিহুড সাপোর্ট। এবং একটা সচেতনতা তৈরি হয়ে যাবে সমগ্র মানুষ। এটা করতে হবে মানে সমগ্র বাংলাদেশে মিডিয়ার মাধ্যমে করতে হবে, এবং এলাকায় এলাকায় যারা সেলিব্রিটিজ আছেন তারা যে পরিষ্কার তারাও কাজে করলেন, নেমে তারা গেল। একটু কাজে নামলেন, এটা করা খুবই সহজ কাজ। অসাধারণ, অসাধারণ, অনেক চমৎকার করে আপনি বললেন। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আমরা নিশ্চয়ই এই সমস্ত বিষয় নিয়ে সবসময় আমরা আলোচনায় থাকতে হবে, কারণ আমাদের যদি একটা চমৎকার বাংলাদেশ চাই, একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই, তাহলে এই কাজ খুব দ্রুত গতিতে শুরু করতে হবে, এবং এটা তো শেষ হয় না, এটা যেন ধারাবাহিকভাবে আমরা প্রজন্মের পর প্রজন্ম কাজটা করে একটা ক্লিন বাংলাদেশ পাই, একটা সবুজ বাংলাদেশ পাই, সেটা ক্লিন এন্ড গ্রিন বাংলাদেশ আমরা পেতে চাই, এবং সেজন্য আমরা অবশ্যই সচেতন হব, কাজ করব। প্রিয় দর্শক, আজকে আমরা ছাড়পত্র দিতে চেয়েছি পলিথিন এবং পলিথিনের অপব্যবহারকে, পাশাপাশি অনেক বর্জ্য যেগুলো অপসারণ করা দরকার খুব জরুরি ভিত্তিতে, আমাদের জনস্বাস্থ্যের জন্য হুমকিমূলক এই সমস্ত বর্জ্যগুলো, এই সমস্ত পলিথিন ব্যাগগুলোকে অপসারণ না করলে আমাদের জাতি হিসাবে কিন্তু আমরা খুবই একটা স্বাস্থ্য মানে ভগ্ন স্বাস্থ্যের জাতিতে রূপান্তরিত হব। সেই জায়গাটা আমাদের খেয়াল রাখতে হবে। আমাদের ছাড়পত্র অনুষ্ঠানে আপনারা জানেন যে সৌজন্যে আজিজিয়া বুক ডিপো এবং পাওয়ার্ড বাই ড্রিম হলিডে পার্ক, আমরা তাদের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী অনুষ্ঠানে দেখা হবে আরও নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। সৌজন্যে আজিজিয়া বুক ডিপো, পাওয়ার্ড বাই ড্রিম হলিডে পার্ক।